যেটা বললেন এখানে সিএ নিয়ে এনআরসি নিয়ে, তো সরকার যেটা কেন্দ্র সরকার আছে ও বারবার বলছে কি ওখানে অধিকার দেওয়া হচ্ছে, যে বাইরে যে আছে আফগানিস্তান পাকিস্তান যেগুলো আছে বাংলাদেশ যে ওখানে আছে যে পীড়িত আছে হিন্দু বৌদ্ধ জৈন যেটা আছে খ্রিস্টান সব মাইনরিটি ওখানেও আছে, ওনাকে আমরা অধিকার দিচ্ছি, তাহলে আপনার বিরোধিতা কিন্তু আমরা বিরোধিতা ওটাতে আমরা করছি কি, আমরা ওখানে আমাদের মূল মেমোরেন্ডাম যেগুলো দিয়েছি সেখানে বলেছি সারি ধর্মকেও ওখানে দিতে হবে, কারণ সাঁওতাল সম্প্রদায় হোক দাঁড়ান না ইনক্লুড নেই, ওখানে 6টা ধর্ম শুধু আছে, ওখানে আদিবাসীদের কোনো ধর্মের নাম নেই, তাহলে আদিবাসীরা বাংলাদেশ ভুটান এইসব জায়গাতে আছে তো, ওখানে যদি নিষ্কৃত হয় বাংলাদেশ ভুটান নেপাল এই 3টে দেশে তো সাঁওতাল আদিবাসী আছে, তাহলে ওরা যদি ওখানে অত্যাচারিত হয় তাহলে ওরা যদি ভারতের নাগরিকত্ব যদি দাবি করে তাহলে ওদের দেওয়া হবে না, বিকজ দে আর নট উইথিন দোজ 6 রিলিজিয়ন্স যেটা স্পেসিফাই করা আছে। 6 রিলিজিয়ন লেখা আছে, তারপরে মাইনরিটিও লেখা আছে, তো মাইনরিটির মধ্যে তো আপনার সব আসছে, মাইনরিটি হিসেবে স্পেসিফাই করা নেই, তো আমরা চাইছি উই ওয়ান্ট স্পেসিফিক রিলিজিয়াস স্ট্যাটাস, স্পেসিফিক রিলিজিয়াস স্ট্যাটাস। আদিবাসী তো আমরা মাইনরিটি নিয়ে করছি, আমরা তো মাইনরিটি বলতে তো ইসলামকে সবাই ধরে, এমনিতে ইসলামিক মিনিংয়ে মাইনরিটি মানে সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু ইন দ্য সেন্স রিলিজিয়াস মাইনরিটি, তা সেখানে লেট দ্য নেম অফ দ্য রিলিজিয়ন বি মেনশন, ওটা উল্লেখ করা দরকার, এই জন্য আমরা এটা চাই, এছাড়াও অন্য কিছু না। আমরা তো ভারতবর্ষে আছি, সংবিধান তো ঠিকই চলছিল, এগুলোকে আদৌ কোনো দরকার ছিল? ইউসিসি এনআরসি সিএ কিছু দরকার ছিল না, যেটা সব থেকে দরকার ছিল বেকার ছেলেদের চাকরি, সরকারি সংস্থাকে প্রোটেকশন দেওয়া এবং বেসরকারিকরণ রুখে দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে কমানো, এটাই তো আসল। এবার ভগবানকে হাজার হাজার কোটি টাকা খরচা করে বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে আর মানুষ গৃহহীন হয়ে পড়ে আছে, এটা কী ধরনের? সো we believe in philosophy of protection of the interest of minority by the majority, which is also a democracy. আরও কিছু থাকলে বলুন। আমাদের ধর্ম নিয়ে অন্যান্য আদিবাসীরা আন্দোলন করছে, কিন্তু সাঁওতাল সম্প্রদায়ের আদিবাসীরা সারি ধর্ম নিয়ে আন্দোলন করছে। সারি ধর্মটা সাঁওতাল জাতির ধর্ম এবং এটা আন্দোলন এত ব্যাপক ধারণ করেছিল, এখন চলছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় 17 ফেব্রুয়ারি 2023 এটা বিল পাস হয়েছে, সাঁওতাল জাতির সাল 17 ফেব্রুয়ারি 2023, 17 ফেব্রুয়ারি 2023 পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বিলটা পাস হলো, সাধারণ বিলটা পাস হলো, সেটা হচ্ছে মানে রুল আন্ডার মানে পার্লামেন্টারি রুল 185 অনুযায়ী সেটা পাস হয়েছে, মোশন আন্ডার পার্লামেন্টারি রুল 185, এবং সেটা কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছে। এবং এটা নিয়েও আমরা ধন্যবাদ জানাবো আমাদের এমপি মনিরুল সাহেব, উনি রাজ্যসভায়ও বলেছিলেন যে সারি ধর্ম এবং সারনা ধর্ম এই দুটো ধর্মের জন্য আলাদা কোড দরকার, কারণ পশ্চিমবঙ্গ থেকে সাঁওতাল আদিবাসীদের জন্য সারি ধর্ম এবং অসাঁওতাল আদিবাসী যারা তাদের জন্য সারনা ধর্ম দুটো ওখানে পাস হয়েছে, আর রাজ্য থেকে সারনা ধর্মের পাস হয়েছে। সুতরাং দুটো অঙ্গরাজ্য থেকে আদিবাসীদের ধর্ম নিয়ে যখন বিধানসভায় বিল পাস হচ্ছে, এটা গুরুত্ব তো সরকারকে দিতে হবে। কারণ আমি 2 বছর আগে কথা আপনাদের বলি, যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় 2000 সালের 1 আগস্ট সাঁওতালকে এই শিক্ষার জন্য বিল পাস হয়েছিল, বিধানসভায় বিল পাস হয়েছিল, এবং তারই এফেক্টে 22 ডিসেম্বর 2003 সাল তৎকালীন কেন্দ্রীয় সরকার কিন্তু সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম অন্তর্ভুক্ত করেছিল। সেই জন্য আমরা খুবই আশাবাদী যে পশ্চিমবঙ্গ বিধানসভায় 17 ফেব্রুয়ারি 2023 যে বিল পাস হয়েছে সারি ধরনের সবগুলির জন্য, সেটা আমরা কেন্দ্র সরকার থেকে নিশ্চয়ই আমরা সেটা আদায় করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আরেকটা ব্যাপার, পঞ্চিকি ভাষা আমাদের যে ভাষা না অলচিকিটা স্বীকৃতি দিলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাগুলো আদিবাসী অধ্যুষিত রয়েছে সেই এলাকার স্কুলগুলোকে কিন্তু
পঞ্চিকি এখনও চালু হয় তা অল্প আমাদের চালু হয়েছে, সাঁওতালি মিডিয়াম চলছে। সেটা একমাত্র বাঁকুড়া এবং পুরুলিয়া যে আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুলগুলো সেগুলো চলছে, কিন্তু বাকি অন্যান্য জায়গাতে সেটা এখন চালু হয়। আপনারা বোধহয় একটু খবর ভালো করে দিচ্ছেন না। এই যে মধ্য শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ এবং কলেজগুলোতে সাঁওতালি ভাষায় যে পড়াশোনা হচ্ছে সেগুলো কিন্তু অর্থই লেখা হচ্ছে, খাতাগুলো ইন্টারভিউ করা হয়। এবার বিভিন্ন পত্রিকা আপনারা দেখবেন যেখানে সাঁওতালি মেলাগুলো হয়, সেখানে প্রচুর অর্থনীতির বই আপনারা দেখতে পাবেন। এবার এটা একটা ঘটনা, রাজ্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার সেইভাবে কিন্তু উদ্যোগটা নেওয়া হয়নি। কেননা এই লেখুনাটা আছে, ঘাটতি এই কারণে আছে যে সাঁওতালি ভাষা শিক্ষা চালু করলো, কিন্তু শিক্ষক প্রশিক্ষণ যে ইয়েগুলো কোর্স, যেমন ডিএলএড আর বিএড সাফিসিয়েন্ট নাম্বারে এখনো সাঁওতালি মিডিয়ামে ইংলিশ করেনি। কারণ এটা সরকারের করা উচিত, যেহেতু একটা জাতীয় ভাষা সাঁওতালি এবং সেটা শিক্ষাক্ষেত্রে ইংলিশ হয়েছে, এবং পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য সারা ভারতবর্ষে যেখানে সাঁওতালি হিসেবে ওইখানে ইংলিশ করা হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে আপনাদের সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে বর্তমানে, কিন্তু আদিবাসী যে বিল রয়েছে তাতে বলা হয় যে আদিবাসী সম্পত্তি কোনো রকমের হস্তান্তর করতে হবে না, কিন্তু তা সত্ত্বেও আদিবাসীদের জমিগুলো হচ্ছে অলিখিতভাবে নয় পুরোপুরি লিখিতভাবেই দেখছি এখন রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, সেগুলো ব্যাপার না, এটা এখানেই তো সরকারি অফিসের দ্বিচারিতা। কারণটা হচ্ছে কি, সরকার আদিবাসীদের জমিটা বিভিন্নভাবে আদিবাসীদের ছড়িয়ে কিন্তু রেজিস্ট্রি অফিস সহযোগিতা করছে, অন্যরা হাতিয়ে নিচ্ছে। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্যই আমাদের আন্দোলনটা। যেভাবে আজকে এসটি সার্টিফিকেটটা যারা আদিবাসী নয় তাদেরকে দেওয়া হচ্ছে, সরকারি অফিসে তার জন্য ইনভলভ, সরকারি অফিসার বা সরকারি অফিসে হয় তাহলে এইরকম সুবিধা হয় না। সেই জন্য আমরা প্রতিবাদ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমরা সিবিআই অনুসন্ধানেরও আমরা দাবি জানাবো তাড়াতাড়ি যে এর থেকে সার্টিফিকেট এবং জমিগুলোকে এরকমভাবে হাতিয়ে নেওয়া। এটা নিয়ে আপনি যে অ্যাওয়ারনেসটাও ক্রিয়েট করছি, কারণ এইগুলো এবার চলতেই থাকবে। আবার তো শুনছি আমরা বোধহয় প্রাইমারি নিয়োগ সেসব হয়েছে, যার জন্য আর আমাদের তো ওইটা নিয়ে অনেকদিন ধরে একটা ক্ষোভ আছে। সাঁওতালি মাধ্যম বিদ্যালয়গুলোতে আমরা দেখছি অসাঁওতালগুলোকে সেখানে দেওয়া হয়েছে, এই যে ব্যাপার 2024 সালের যে লোকসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি তৈরি করা হয় বা রাজনৈতিক যারা দল আছেন তারা তাদের নিজস্ব কিছু কর্মসূচি বা কর্মকাণ্ডকে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল আদিবাসীদের শুধু বঞ্চিত লাঞ্ছিত ছাড়া আর কিছু আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে আমরাও আমাদের যে ভূমিকাগুলি আছে সেই 2024 সালের লোকসভা নিরিখে এই আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আমাদের জয়েন্ট কনভেনার ভাষা উনি বক্তব্য রেখেছেন, আমরা ভিডিওটি দেখে এসেছি। যাই হোক, এটাই যে আমাদের উনি বলেছেন এটাই আমরা সমর্থন করছি। আমরা আমাদের একেবারে ভারতের মাসিপাড়া মহলের মাসিবাবা পর্যন্ত আমাদের এই বার্তা যাতে পৌঁছে যায় সেই জন্য আমাদের এই যে ইয়েটা লোকসভা নির্বাচন দাবি সনদ, সেই দাবি সনদ আমরা যেমন পৌঁছাবো অপরদিকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়েও যাতে সমস্ত রাজনৈতিক দল বা দেশবাসীর কাছে এটা পৌঁছে যায় এই দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমাদের বলবেন রাজগোপাল মহাশয়। হ্যালো, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন
আমাদের জয়েন্ট কর্মীরা ডক্টর সুবল হাসদা আমাদের বলে দিয়েছে। তবুও আমরা যেহেতু একটু দেরি চলে এসেছি, আমি তার কথা বলছি। আপনারা জানেন সকলে যে ইউসিসি এবং আমাদের আদিবাসী বিরোধী যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে সেখানে আমাদের আদিবাসীদের স্বার্থ পূর্ণ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকার সংগঠন এবং এরকম অনেক সংগঠন যারা ইউনাইটেড ফোরামে আমরা এসেছি, তাদের সকলের দাবি যে আমরা ধর্মনিরপেক্ষভাবে যেভাবে আমাদের ভারতবর্ষ সকল ধর্মের একটা ব্যক্তিগত স্থান, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের যে দাবি সেই দাবিকে সামনে রাখছি এবং এই দাবি সমগ্র আদিবাসী ভাই বোনেরা শুধু না সমগ্র জনগণ যাতে জানতে পারে সেই জন্য আমরা এই জায়গায় মিলিত হয়েছি। আশা করছি আপনারা এখানে আমাদেরকে সমর্থন করবেন। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ দেশ, এটা আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের দেশ, এটা আমরা সকলেই মানি এবং আগামী দিনে এই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমরা এগিয়ে চলবো। এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। ইউনাইটেড ফোরাম ফর অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের প্রেস করছি। প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্বাধীনতার আবেদন করে আমরা যে সমস্ত শিক্ষা, স্বাস্থ্য বা সংস্কৃতি বা আমাদের যে সংরক্ষণ এই বিষয়ে আমরা অনেক কিছু করছি এবং পিছিয়ে আছি। এই বিষয়ে কোনো সরকার সদস্য কোনো ভূমিকা পালন করছে না, যে আমরা লক্ষ্য করছি। সেই জন্য আমরা এই সংবাদ আমরা তাদেরকে চাই যে আমাদের দিকে অন্তত সুদৃষ্টি দেন বা আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে যেন সঠিকভাবে তুলে ধরেন বা একটা উন্নতির ব্যবস্থা করে। সেই জন্য আজকে আমরা এই ইশতেহারের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে আমাদের সভা যারা কাজ করেছেন, যারা দিবেন তাদের কাছেও এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছেও যে আপনারা আমাদের দাবিগুলো নিয়ে সহযোগী উপস্থিত সকলকে নমস্কার, দুঃখের জোহার। এখানে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, তবু আমি দু চার কথা বলবো। এখন সময় নেই। এই 18তম লোকসভা নির্বাচনে আমাদের দাবি সনদ এখানে আমরা আজকে উদ্বোধন করলাম। এখানে 33খানা দাবি সনদ আছে। এই 33খানা দাবি সনদের মধ্যে আমাদের আদিবাসীদের জীবন জীবিকা সহ স্বাস্থ্য, শিক্ষা সমস্ত কিছু এখানে উল্লেখিত করা আছে। তো এই দাবি সনদগুলো সকলকে পড়ার অনুরোধ এবং এইভাবে আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যদিও তারা বহু বছর ধরে আমাদেরকে বিভিন্ন দিক থেকে তারা আমাদেরকে পিছনে ঠেলে রেখেছেন, তো সেটা আমাদের দাবি আছে এখানে। এছাড়াও আমি ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে দাবি রাখবো, আমাদের যে বন্ধ হওয়া হোস্টেল আদিবাসীদের প্রায় 200খানা আদিবাসীদের হোস্টেল, আমরা আদিবাসী হোস্টেলে পড়াশোনা করে বড় হয়েছি। তো আমরা চাইবো যে 200খানা যে আদিবাসী হোস্টেলগুলো বন্ধ অবস্থায় আছে সেগুলো যাতে দ্রুত চালু হয়। এছাড়াও আমরা কিছুদিন আগে দেখেছি যে বিভিন্ন রকম যে পরীক্ষা আছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এমনকি নার্সিং যারা করবে কিছুদিন আগে ফিল আপ করলো। এখান থেকে কিছু আমাদের কিছু স্টুডেন্টরা ফোন করেছিল। তো দুঃখের বিষয়, আমরা যে ধর্মনিরপেক্ষ দাবি করছি কিন্তু এখানে ধর্মনিরপেক্ষতা মানে পূর্ণ হয়েছে। কেন কি নার্সিংয়ে যারা ফিল আপ করছে ফর্ম, সে সময় সেখানে কয়েকটি ধর্ম উল্লেখ করা আছে, বাকি কোনো ধর্মের ধর্ম কিংবা আদার্স যে কলম থাকে সেটা কিন্তু উল্লেখ নেই। আমরা দেখেছি বিভিন্ন সময় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে পরীক্ষা হয় সেই সময় যে ফর্ম ফিল আপ করা হয় তখন কিন্তু সেই কলমগুলো থাকে না। তো আমাদের দাবি, আমাদের যেহেতু সারি ফরম সেখানে এখনো আমাদের লিপিবদ্ধ করা হয়নি সংবিধানে, আমরা চাই সেটা যাতে দ্রুত লিপিবদ্ধ করা হোক এবং যতদিন না লিপিবদ্ধ করা হচ্ছে ততদিন আদার্স কলম যাতে থাকে সেখানে যাতে সবার ধর্মটা লিখতে পারে, এটা আমাদের দাবি। এছাড়াও আরেকটা ছোট্ট দাবি আছে, আমাদের ভারতবর্ষের সংবিধানে আমরা আদিবাসী হিসাবে উল্লিখিত নয়। তো এখানে আমাদের দাবি এবং জোরালো দাবি যাতে আমরা ভারতবর্ষের সংবিধানে আমাদের আদিবাসী যে শব্দটা, আদিবাসীদের বাঁচার জন্য, আদিবাসীদের স্বার্থে, আদিবাসীদের এখানকার যে আদিম অধিবাসী, প্রথম এখানকার আদিবাসী,
তো সেই জন্য আদিবাসী শব্দটি যেন ভারতের সংবিধানে লেখা হয়। এই দু চারটে কথাই আমি বললাম, আর অনেক কিছু কথা ছিল, পরবর্তীতে আলোচনা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। ভারত দেখার মাঝি পারগানা মহল থেকে কনক পারগানা, বৈদ্যনাথ হাঁসদা এবং কনক সুশরীয় গোরখনাথ মুর্মু এবং সাঁওতাল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মাটি গোপাল ব্রহ্ম এবং ভারত দেখার মাঝি তথ্য ধাঁতা, তারা ভারত তথ্য ধাঁতা থেকে শৈলেন বেসরা আমরা সব মঞ্চে উপস্থিত হয়েছি। এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন আর আমাদের বদনাথ টুডু আছেন, উনিও ভারত দেখার মাঝি পারগানা মহল থেকে। এখানে বদনাথ হাঁসদা আছে ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন, রাজেন হাঁসদা উত্তরবঙ্গ থেকে এসছেন। এছাড়া আমাদের আরও অনেকে এখানে এসছেন। হুগলি জেলা সেক্রেটারি আমাদের আছে ওয়েস্ট বেঙ্গলের আমাদের দুলাজাত বাঙ্গি, আমাদের আফ্রিকা হেড অফিসের সেক্রেটারি সুদেশ সরেন, আমাদের প্রতিনিধি আছেন। এখন আমাদের সময় শেষ। আমরা আজকের মতো আমাদের এই সাংবাদিক সম্মেলন এখানে সমাপ্তি ঘোষণা করলাম। জোহার, নমস্কার।